বাসর ঘরে বসে আছে তারা, আর মনে মনে ভাসছে হাজারো কথা। সে এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। ঠিক সেই সময় বর বেশি প্রবেশ করে নয়ন। তারপর নয়ন দরজা লাগিয়ে তারার কাছে গিয়ে বলে, কি গো আমার লাল টুকটুকে বউ, খুলো। কি বললেন? আরে ঘুমটা খুলো। আমার শরম করে। শরম কিসের, আমি না তোমার বর? তাও শরম করে। ওরে আমার লজ্জাবতী বউ, তুমি ঘুমটা খুলবে না? ঠিক আছে, কি আর করার, আমি খুলছি। বলেই নয়ন ঘোমটা খুলে অবাক বানিয়ে তারার দিকে চেয়ে আছে। আহ, কি অপরূপ তার রূপখানা! টানা হরিণের ন্যায় তার চোখ, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তার ঘরে উঠেছে। এবার নয়নের ঘোর ভাঙে তারার কথা। কিছুটা লজ্জা পেয়ে এভাবে কি দেখছেন? আমার শরম লাগে। নয়ন ঘোর থেকে বেরিয়ে বলে, তুমি তো লজ্জাবতী বউ, যেন পূর্ণিমার চাঁদ, তাই মন ভরে দেখছি। ইস, এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যাও বাথরুমে গিয়ে গোসল করে আসো। অবাক হয়ে বলল তারা। কেন? আজকে আমাদের জীবনের প্রথম রাত, তাই 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহের কাছে দোয়া করি। তারা চলে গেল বাথরুমে গোসল করতে। কিছুক্ষণ পর কি গো আমার লজ্জাবতী বউ, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? তারা দরজা খুলে বলল। না। নয়ন অবাক হয়ে দেখছে তার লজ্জাবতী বউকে। সে ক্রাশ খেয়ে গেল আবারও। এভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারা নয়নের তাকিয়ে থাকা দেখে লজ্জায় লাল হয়ে একটু জোরে কাশি দিয়ে বলল, আমার হয়েছে। নয়ন ঘোর থেকে বেরিয়ে বলে, তুমি কি করেছো? তারা ভাবতে লাগলো কিসের কথা বলছে নয়ন। সে বলল, কিসের কথা বলছেন? অজু করছো? তারা লজ্জা পেয়ে বলল, করছি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। তারা গিয়ে বিছানায় বসে ভাবছে। ইনি কি নামাজ না পড়ে পুরুষত্ব দেখাবে? তারা এই নিয়ে ভয় পাচ্ছে। কি ভাবছো মিস লজ্জাবতী? কিছু না। চলো শুরু করি। তারা ভয় পেয়ে গেল আর ভাবতেছে, ইনি কি নামাজ না পড়ে পুরুষত্ব দেখাবে? কি শুরু করবেন? কেন নামাজ? ও, চলুন। মনে মনে ভাবছি আমি শুধু মানুষটাকে ভুলই বুঝছি। এরপর তারা দুজনেই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো। এরপর নিন ঘুমিয়ে পড়ুন। আচ্ছা। তারা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নয়নও তার পাশে শুইল। তারা চোখে ঘুম নেই। সে ভাবছে, আমি ঘুমিয়ে পড়ি আর উনি সেই সুযোগে পুরুষত্ব দেখাক। কিছুক্ষণ পর তারা পেছনে ঘুরে দেখলো নয়ন ঘুমিয়ে পড়েছে। তারা আবার লজ্জা পেল, কিন্তু তার আর ঘুম আসছে না। তার ক্ষুধা লাগছে। সে লজ্জায় নয়নকে বলতে পারছে না সে কখন ঘুমিয়ে পড়েছে, সে নিজেও জানে না। তার ঘুম ভাঙলো কারো স্পর্শে। তাকিয়ে দেখে নয়ন তার এক হাত ধরেছে আর এক হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তখন থেকে ডাকতেছি তুমি উঠছো না, তাই গায়ে হাত দিলাম। তারা লজ্জা পেয়ে উঠে বসে। এগুলো কি? পেটে তো ইঁদুর দৌড়ের প্রতিযোগিতা শুরু করছে। ঘুম কি আসে? নাও খাও। নয়ন তারার মুখে এক লোকমা ভাত এগিয়ে দিয়ে বলে খেতে। তারা খুব লজ্জা করছে, তাই তারা বলল, আমার শরম করে। কিসের এত লজ্জা তোমার? তুমি নাও খাও, তাছাড়া তো আমি তোমার বর। তারা খুব খিদে পেয়েছে, তাই কিছু না ভেবেই খেয়ে নিল তারা। নয়ন তারাকে খাবার খাইয়ে দিচ্ছে। তারা চুপ করেই খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে চলো বেলকনিতে যাই। না, যাব না, আমার শরম লাগে। হাত প্রকাশ জোর করে নয়ন তারাকে নিয়ে ব্যালকনিতে নিয়ে যায়। তোমাকে কিছু বলার ছিল। বলেন। দেখো, এতদিন যা করছো, আজকে থেকে তুমি কারো বউ, কারো বৌমা, কারো ভাবি, তো কারো মামি। তো আজকে থেকে আমার মা বাবাকে তুমি মা বলে ডাকবে। তোমার মা বাবাকে তেমনভাবে ভালোবাসে, তেমন করে আমার মা বাবাকে ভালোবাসবে, বুঝলে মহারানী? বুঝেছি। আর একটা কথা, তারা লজ্জা পেয়ে বলুন। আজকে থেকে তুমি তো রান্না করবে। করব। রান্নার সময় মাকে ডেকে তরকারিতে নুন দিতে বলবে, কেমন? তারা হাসতে হাসতে বলল, আমি তো নুন ঠিকঠাক দিতে পারি, তাও কেন এমন করব? সময় হলে জানতে পারবে। এখন বলেন না। বললাম তো সময় হলে জানতে পারবে। আর আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। আচ্ছা, আপনি যা ভালো বোঝেন। ওরা দুজনেও আরো কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়লো। ফজরের নামাজের সময় এই লজ্জাপতি উঠো। তারা ঘুম ঘুম চোখে উঠে বললে, কি হয়েছে? আজান দিচ্ছে, শুনতে পাচ্ছ? হুম। এখন থেকে প্রতিদিন যেন তোমার ডাকে আমার ঘুমটা ভাঙে, বুঝলে? আর তুমি এখন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে। এখন থেকে প্রতিদিন, মনে থাকবে তো? আচ্ছা, মনে থাকবে।
তারপর নয়ন মসজিদে নামাজ পড়তে চলে গেল। এই সুযোগে পরিচয়টা দিয়ে দিই। গল্পের নায়ক হচ্ছে নয়ন। তার ভাই বোন নেই, শুধু তার মা রহিমা বেগম আছে। বাবা মারা গেছে তখন সে ক্লাস 7-এ পড়ে। এখন নয়ন বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নয়নের আসল নাম মোহাম্মদ ফজলে রাব্বি, আর নয়ন তার ডাক নাম। আর নায়িকা হচ্ছে মোসাম্মদ তাহমিনা আক্তার, তার ডাক নাম হচ্ছে তারা। সকালে তারা রান্না করতে গেছে। রহিমা বেগম অনেক মানা করেছে, কিন্তু তারা শুনেনি। মা একটু আসবেন? নয়নের মা রান্নাঘরে গিয়ে বলল, বললাম তো তোমাকে রান্না করতে হবে না মা, তুমি তো শুনলেও না। না মা, তেমন কিছু না। আসলে আমি তরকারি রান্না করছিলাম, একটু নুন দিয়ে দিন না, ছোট মানুষ যদি ভুল হয়। আরে তুমি দাও। না মা, তুমি দিয়ে দাও। আচ্ছা পাগল মেয়ে একটা। আপনারই তো পাগল মেয়ে। তাই তো, তুই তো আমার মেয়ে, আমার মা, আমার সব কিছু। এদিকে নয়ন মসজিদ থেকে বাড়ি ফিরে ভেতরে প্রবেশ করে। তখন তার মার কথা শুনতে পায়। তখন বলে, বৌমা পেয়ে তো ছেলেকে ভুলে গেছো তাই না? আরে না, তা কি করে হয়, তোরাই তো আমার সব। ঠিক তখনই নয়নের ফোনে কল আসে। নয়ন ফোনে তার অফিসের কলিগকে কল দেয়। হ্যালো স্যার, বলেন। ওপাশ থেকে কি যেন বলল, কিছু শোনা গেল না। জি স্যার। ওপাশ থেকে কে যেন বললো, কিছু শোনা গেল না। আচ্ছা স্যার, আমি আজকে রওনা দিচ্ছি। নয়ন ফোন কেটে দিয়ে তার মা আর তারাকে ডাকলো। কি ব্যাপার বাবা, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কে ফোন দিছিল? মা অফিস থেকে কল দিছিল, জরুরি মিটিং আছে, আমাকে যেতে বলল। কিন্তু তুই তো ছুটি নিয়েছিলি। না মা, যেতে হবে, তা না হলে হবে না। কেননা আমি দলের লিডার, সাথে ম্যানেজারও, আমার দায়িত্ব তো আছে। বলো মা। আচ্ছা তুই আর বৌমা তাহলে রওনা দে, আমি কয়দিন না হয় গ্রামের বাসা থেকে যাই। কেন মা, আপনিও চলুন না। আরে না মা, অনেকদিন পর গ্রামের বাড়িতে আসছি, তাই একটু থেকে যাই। তারা কিছু বলতে যেও বললো না। তারপর সবাই একসাথে খেয়ে নিল। নয়ন আর তারা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। তারা রাতে পৌঁছালো। যাও ফ্রেশ হয়ে নাও। তারা কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। তারা ফ্রেশ হয়ে আসার পর নয়ন বলল, এই নাও শাড়ি। তারার দিকে নীল রঙের শাড়ি এগিয়ে দিয়ে বলল কথাটা। শাড়ি কেন পরবো? কোথাও যাব নাকি? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। হ্যাঁ, আমরা ডিনার করতে রেস্টুরেন্টে যাব। আমি যাব না, আমার শরম লাগে। আরে আমার লজ্জাবতী বউ, লজ্জা পেতে হবে না। তুমি তো আর কারোর সাথে যাচ্ছ না, যাচ্ছ তো তোমার বরের সাথে। তাও লজ্জা লাগে। তুমি শাড়িটা পরো, আমি ফ্রেশ হয়ে আসি। এসে যদি দেখি শাড়ি পরোনি, তাহলে আমিই শাড়ি পরিয়ে দিব। তারপর নয়ন ফ্রেশ হতে চলে যায়। এদিকে তারা ভাবতে লাগে, শাড়িটা পরে নেই, নইলে আবার ইনি শাড়ি পরিয়ে দিবেন। উনি যে এক কথার লোক। তারা আর যেই ভাবে সেই কাজ। 20 মিনিট পর নয়ন বাথরুম থেকে বেরিয়ে এসে দেখে তারাকে এসে নিজে শাড়ি পরে বসে আছে। কি অপরূপ না লাগছে আমার বউটাকে, একেবারে নীলপরি। মুগ্ধ হয়ে দেখতে লাগলো। এভাবে কি দেখছেন? আমার শরম লাগে তো। তোমার এত শরম আসে কোথা থেকে শুনি? জানি না। নয়ন এবার রেডি হয়ে নিল। আমার বরটাকে খুব সুন্দর দেখতে, নীল শার্ট আর প্যান্টে হিরোদের মতো লাগছে। কোকড়া কোকড়া চুল দেখতে মাশাল্লাহ। আমি ক্রাশ খেয়ে গেলাম, কিন্তু শরম রাখার কারণে কিছুই বলতে পারছি না। চলো নীলপরি, আমরা ডিনার করে আসি। আমার লজ্জা করে তো। আর শরম করতে হবে না, চলো। তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া শেষ করে বেরিয়ে এলো। এই নীলপরি, চলো না দুজন দুজনের হাত ধরে এই পিচ ঢালা পথে হাঁটি। কিন্তু আমার শরম করে তো। আরে লজ্জার কি আছে, আমি তো তোমার বর নাকি? আচ্ছা চলেন। আমি নয়নের হাত ধরে পিচ ঢালা রাস্তায় হেঁটে যাচ্ছি। খুব লজ্জা লাগছে, আবার খুব ভালো লাগছে। এক আলাদা অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানোর মতো না। তারপর দুজনে বাড়িতে এসে কাপড় চেঞ্জ করে শুতে গেল। তারার পাশে নয়ন শুয়ে আছে। কি নরম বালিশ রে বাবা, ঘুম আসছে না। আমি এক পাশ থেকে আরেক পাশে গড়াগড়ি দিতে লাগলাম। নয়নের পাশে ঘুরে দেখতে পাই নয়ন বসে এক দৃষ্টিতে আমাকে দেখছে। মহারানী, এরকম করে ঘুম আসবে না। তুমি আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাও। ইস, আমার লজ্জা লাগে তো। থাক, আর লজ্জা পেতে হবে না বলে তারার মাথা আমার বুকের উপর দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমার শরম লাগে তো। শরম পেতে হবে না আমার লজ্জাবতী বউ, নাও ঘুমিয়ে পড়ো। আর কিছু না বলে আমি চুপ করে শুয়ে আছি। এক অন্যরকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমি সব থেকে সুখী পৃথিবীর। সব সুখ যেন আমার কাছে। ভোরবেলা ফজরের নামাজের সময় এই যে শুনুন, তখন থেকে ডাকছি, উঠছে না, তাই হাতের চুড়িগুলো শব্দ করতেছি। হঠাৎ করে নয়ন কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো আমার। তুমি কিভাবে জানলে যে আমার অনেক দিনের শখ ছিল বউ তার হাতের চুরির আওয়াজ করে আমার ঘুম ভাঙাবে? আপনাকে কখন থেকে ডাকছি, উঠছেন না, তাই আর কি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমার শরম লাগে তো। কি যে বলো না বাবুর মা, তোমার এত শরম কি বলি আর। এই যে মিস্টার, আমি আবার বাবুর মা কবে হলাম শুনি?
ওরে দুষ্ট হওনি তো কি হয়েছে, হবে তো। তারা এবার খুব লজ্জা পেল। নয়নের কথায় কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিন উঠুন, নামাজ আদায় করবেন না? ও তোমার মনে আছে তাহলে? 2টা না 5টা না, একটাই মাত্র স্বামী, তার কথা শুনবো না তো কার কথা শুনবো? খালি লজ্জাটা যায় একটু বেশি। ওরে আমার লজ্জাবতী বউ। আচ্ছা যাও নামাজ আদায় করো, আমি আসি। আমাকে রেখে চলে যাবেন? আরে না বাবুর মা, মসজিদে যাব নামাজ আদায় করতে। আচ্ছা সাবধানে যান। একটা দিবে নাকি মিষ্টি? মিষ্টি এখন কোথায় পাবো বলেন? কেন গো, তোমার ওই গোলাপ ঠোঁটে? লজ্জায় মুখ লাল হয়ে গেছে তারার। যা দুষ্টু, আমার শরম লাগে তো। বলেই সেখান থেকে দৌড়ে চলে গেল। একে নিয়ে আর পারি না, এত লজ্জা আমার বউটার ভাবা যায়? তারপর নয়ন চলে আসে মসজিদে নামাজ আদায় করতে, আর তারা এদিকে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতেই শুরু করে। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর সে চলে যায় রান্নাঘরে রান্না করতে। এদিকে নয়ন নামাজ আদায় করে রাস্তায় হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসে। বাড়ি আসার পর দেখতে পায় তারা রান্নাঘরে রান্না করতেছে। সে কোনো কথা না বলেই ধীরে ধীরে গিয়ে তারাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তারা ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে নয়ন তাকে জড়িয়ে ধরে আছে। কি গো, ভয় পেলে? আমাকে ছেড়ে দিন, আমার শরম লাগে তো। হয়েছে গো, আর শরম পেতে হবে না গো। ছাড়ুন না প্লিজ। ছাড়তে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে কি গো, কেন গো, এক কথায় গো করে বলতে লাগবে, বুঝলে মিস লজ্জাপতি? আমার শরম লাগে তো। তাহলে ছাড়ছি না। আচ্ছা বলবো, এখন তো ছাড়ুন। এইভাবে বললে তো শুনবো না, কি বললাম মনে নেই গো? ঠিক আছে, আমাকে ছেড়ে দাও না গো সোনা। বাহ, খুব বুদ্ধিমতী তুমি। ও তাই? আচ্ছা তুমি রান্না করো, আমি গোসল করে অফিসের জন্য রেডি হই, কেমন? আচ্ছা। উনি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন আর আমি রান্নায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরে তারা রান্না শেষ করে খাবার টেবিলে সাজাচ্ছে, আর নয়ন গোসল করে অফিসের জন্য রেডি হচ্ছে। তারা খাবার সাজানো শেষ করে নয়নকে ডাক দিল। কই গো, নিচে আসুন, খাবার রেডি আছে। যদিও আমার গো বলতে শরম লাগছে, কিন্তু ভালো লাগছে। নিজেকে কেমন জানি গিন্নি গিন্নি মনে হচ্ছে। যদিও আমি নয়নের গিন্নি, তাও কেমন জানি আলাদা অনুভূতি কাজ করছে। নয়ন নিচে নামতে নামতে বলল, এই তো গো আমি চলে আসছি, তাও খাবার দাও। তাকে খাবার দিলাম। আহা, তোমার হাতের রান্নার তুলনা হয় না গো, কি সুন্দর রান্নাটাই না করেছো। তাই গো? তোমার হাতের গরুর মাংস, পোলাও ভাত, আহ কি স্বাদ গো, মন ভরে গেল গো। এইভাবে বলবেন না গো, আমার লজ্জা লাগে তো। ওমর খোদা, একে নিয়ে আর পারি না, সব সময় খালি এক কথা, আমার লজ্জা লাগে। চুপ, কিছু বললাম না। এই তুমিও বসো, একসাথে খাই। আমিও খেতে বসলাম। আজকে দুপুরে শাড়ি পরে রেডি থেকো, কেমন? কেন গো? তোমাকে নিয়ে শপিং করতে নিয়ে যাব। আমার লজ্জা লাগে তো। ও আল্লাহ, সব লজ্জা কি তুমি আমার বউকে দিয়েছো? তারা মুচকি হাসি দিয়ে বলল, এইভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। আচ্ছা তুমি রেডি থেকো গো। আচ্ছা গো। তারপর খাওয়া দাওয়া শেষ করে নয়ন চাকরির জন্য বেরিয়ে যাবে। তখন তারাকে বলল, ও গো, একটু মিষ্টি দাও না। কোন মিষ্টির কথা বলছেন? তোমার ঠোঁটের মিষ্টি। শরম লাগে তো। তারা আর কিছু বলবে তার আগেই নয়ন তার 4 ঠোঁট এক করে দিল। এভাবে কিছুক্ষণ পর নয়ন তারাকে ছেড়ে দিয়ে বলল, কেমন লাগলো গো সোনা? শরম লাগে তো, বুঝি। আচ্ছা আমি আসি, তুমি রেডি থেকো। তারা লজ্জায় লাল হয়ে। আচ্ছা রেডি থাকবো। নয়ন এরপর অফিসে চলে গেল। এখন সে তার ক্যাবিনে বসে কাজ করছে। এমন সময় অফিসের স্টাফ মজনু, হৃদয়, পারভেজ, শান্তা ক্যাবিনে আসলো। আরে নয়ন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? ওরা সবাই মিলে বলে উঠলো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে ভাই, বিয়ে করে কেমন লাগছে? আর কইেন না ভাই, খুব কষ্টের জীবন। কেন ভাই, কি হলো আবার? ভাই কোন না। আমার লজ্জা লাগে তো। কি ভাই, ছেলে মানুষের আবার কিসের লজ্জা শুনি? আরে পুরো কথা তো শুনুন। ওরা সবাই মিলে বলে উঠলে তো বলেন না ভাই। আরে ভাই, কিছু করতে গেলেই বলে আমার লজ্জা লাগে। তো কিস করতে চাইলে বলে আমার লজ্জা লাগে। তো রান্নাঘরে রান্না করার সময় পিছন থেকে জড়িয়ে ধরলে নাকি তার শরম লাগে। আবার তাকে ওগো বলে ডাকতে বললে বলে আমার লজ্জা লাগে। তো একেবারে লজ্জাবতী বউ আমার। নয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। খুব কষ্ট জীবন। আমার জিএফটা তো আমাকে খুব প্যারা দিচ্ছে ভাই। কেন, কি প্যারা দিল শুনি? সত্যি কথা। আরে ভাই জানেন, কালকে রাতে আমাকে কল দিয়ে কি বলছে জানেন? সবাই মিলে বলে উঠলো, না বললে জানবো কি করে? আমাকে কল দিয়ে বলছে,
ওগো আমার মজনু, তুমি একটু আমাদের বাড়ির নিচে আসো না, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। আমি কিছু না ভেবেই বললাম, ওগো আমার লাইলি, তুমি দাঁড়াও গো, আমি আসছি। তারপর বলেন ভাই। তারপর তার বাড়ির সামনে গিয়ে তারে কল দিয়ে বললাম, ওগো আমার জানো, কই তুমি, নিচে আসো, আমি আসছি। লায়লা বলল, ওগো আমার পরনের মজনু, তুমি একটু আসো গো, আমি যাচ্ছি, তোমায় একটু দেখি। তারপর আবার লায়লা বলল, জানো, তুমি একটু দাঁড়াও, আমি রোমিওকে নিয়ে আসছি। বলেই কল কেটে দিল লায়লা। এদিকে মজনু ভাবছে, এই লায়লা মজনুর প্রেমে কাবাব মে হাড্ডি রোমিওকে। তাকে সে রোমিও শুনি। আর কোয়েন না ভাই, কিছুক্ষণ পর আমার পরাণের লায়লা আসলো, তার সাথে রোমিও, মানে তার পোষা কুকুর। তারপর কি হলো? তারপর আর কি, কুকুর অপরিচিত লোককে দেখে ভেবো করে ডাকতে শুরু করে, আমার দিকে দৌড় দিল। আমিও ভয় পেয়ে জুতো খোলা হাতে নিয়ে দৌড় দিলাম। লাইলা তো দেখে হাসছে আর কি। দৌড়াচ্ছি আর ভাবছি, আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর লোভ করবো না মিষ্টির। ওরা সবাই হাসতে হাসতে, বলো তারপর কি হলো? আমি আর দৌড়াচ্ছি আর ভাবছি, আমি কুকুরকে ভয় পাই না, কিন্তু 14টা ইঞ্জেকশনকে ভয় পাই। কোনো মতে দৌড়ে বাড়ি চলে আসি। পেছনে তাকিয়ে দেখি কুকুরটা নেই। এই যাত্রায় বেঁচে গেলাম, আর মিষ্টির লোভ করবো না। ওরা সবাই হাসতে হাসতে শেষ। আপনার কথা শুনে কবিতা মনে পড়ে গেল। ভাই কোন শুনি, কি কবিতা? বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই সারাদিন, বাঁশ খেলাম, চাঁদটা গেল কই। সবাই হাসছে। এমন সময় পিয়ন চাচা এসে বলে, স্যার আপনাদের ডাকতেছে, মিটিং কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আচ্ছা চাচা, আপনি যান, আমরা যাচ্ছি। তারপর সবাই মিটিং রুমে চলে গেল। তারপর মিটিং শুরু হয়ে গেল। 2:30 পর মিটিং শেষ হলো। নয়নের জন্য তাদের কোম্পানি অনেক বড় ডিল হাত পেয়েছে, তাই নয়নকে বস তার সাথে দেখা করতে বলেন। কিছুক্ষণ পর, স্যার আসবো? আসো, বসো এখানে। জি বস বলুন। তোমার জন্য আজকে আমরা এই ডিলটা পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না। তুমি তোমার ছুটির দিনেও যে অফিসে আসলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার কি যে বলেন না, এটা তো আমার কর্তব্য। নয়ন, তোমাকে যে জন্য ডাকা, 3 দিন পর অফিস থেকে পার্টির আয়োজন করা হয়েছে। তুমি আর তোমার বউ আসবে কেমন? জি অবশ্যই স্যার। আর হ্যাঁ, এখন তোমার ছুটি, তুমি যতদিন ছুটি নিয়েছো ততদিন অফিসে না আসলেও হবে। ধন্যবাদ স্যার। আমি তাহলে পার্টির পরের দিন থেকে অফিস জয়েন করি, কারণ এত বড় ডিল, তাই বেশি ছুটি কাটানো ঠিক হবে না। তুমি যা ভালো মনে করো। আচ্ছা স্যার, আমি তাহলে আসি, কেমন? আচ্ছা। তারপর নয়ন সব কলিগদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। এসে দেখে তারা শাড়ি পরে আছে। কি অপরূপ লাগছে তাকে, হ্যাঁ একেবারেই নীলপরি। ওগো এইভাবে কি দেখছেন? আমার সুন্দরী বউটাকে। আমার লজ্জা লাগে তো। ওরে আমার লজ্জাবতী বউ রে। হয়েছে, যান ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার রেডি করছি। নয়ন ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিচে এসে তারার সাথে খেতে বসে গেল। খাওয়া শেষ করে কিছুক্ষণ জিরিয়ে থাকে নয়ন। তারপর বাইক বের করে তারাকে নিয়ে শপিং মলের দিকে রওনা দিল। আমি নয়নের পেছনে বসে আছি। নয়ন খালি একটু পর পর ব্রেক মারছে। আমার স্পর্শ পাওয়ার জন্য আমার যে কি লজ্জা লাগছে বলে বোঝানোর মতো না। এরপর আমরা শপিং মলে চলে আসলাম। তারাকে নিয়ে কাপড় কিনতে গেলাম। তারাকে কাপড় নিতে বলেছি, সে বলছে, আমার লজ্জা লাগে তো, আপনি পছন্দ করে কিনে দেন। কি আর করার, তাকে পছন্দ করে কিনে দিলাম জামা কাপড়। তারপর ওকে নিয়ে পার্কে নিয়ে গেলাম ঘুরতে। চারিদিকে শুধু জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে, আর আমারটা তো তার হাত ধরে ঘুরতেও দেয় না। তার নাকি লজ্জা করে, তাও জোর করে তার হাত ধরে ঘুরতে লাগলাম। ওগো আমার লজ্জা লাগে তো। চুপ করো প্লিজ, দয়া করে হাত ধরে হাঁটতে দাও না। আমার অনেক দিনের শখ বউয়ের হাত ধরে পার্কে ঘুরবো, বুঝলে প্রিয়? লজ্জায় লাল হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। এবার আমার চোখ গেল ফুচকার দিকে। ফুচকা খেতে মন চাইছে, কিন্তু লজ্জায় বলতে পারছি না। আমি বুঝতে পারলাম মহারানী ফুচকা খেতে যাচ্ছে, কিন্তু লজ্জায় বলতে পারছে না। তাই বললাম, কি গো ফুচকা খাবে নাকি? খাবো। মানুষটা কিভাবে বুঝতে পারলো যে আমি ফুচকা খেতে চাইছি? সত্যি লোকটা আমার মনের মতো, কিন্তু লজ্জায় বলতে পারছি না তাকে আমি খুব ভালোবাসি। তারপর ফুচকা খেয়ে দুজনে কিছুক্ষণ পার্কে হাঁটার পর ডিনার করতে রেস্টুরেন্টে গেল। তারপর তারা দুজনে ডিনার করে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় প্রচুর জ্যাম। নয়ন বারবার না চাইলেও ব্রেক করতে হচ্ছে। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে মানুষটা বিরক্ত হয়ে গেছে। তারপর দুজনে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। আজকে না বলতেই তারা নয়নের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। দুজনেই ঘুমিয়ে পড়ে। ভোরে তারার ডাকে ঘুম ভাঙে। আমি মসজিদ যাই। তারপর বাড়ি এসে তারাকে আর খুঁজে পাচ্ছি না। নয়নের ঘুম ভাঙে ভোরের বেলায় তারার ডাকে।
আমি তারাকে কাছে টেনে নিয়ে আলতো করে কিস করি। তারা কোনো মতেই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, সকাল সকাল কি শুরু করলে গো? আমার বুঝি লজ্জা লাগে না? আমার হয়েছে যত জ্বালা, বিয়ে করেও সিঙ্গেলই থেকে গেলাম, বউ একটু আদরও করতে দেয় না। তারা নয়নের কথা শুনে হেসে ফেলে। হাসতে হাসতে তারা মনে মনে বলছে, মানুষটা বেশ রসিক। আহা, তোমার ওই হাসি দেখে আমি আবারও ক্রাশ খেলাম গো। ওভাবে বলবেন না, আমার শরম লাগে তো। যান গিয়ে নামাজ আদায় করে আসুন। নয়ন নামাজ পড়তে চলে গেল। এদিকে তারা নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতেছে। নয়ন নামাজ আদায় করে পিচঢালা রাস্তায় হেঁটে যাচ্ছে। তার পিচঢালা পথে হাঁটতে ভীষণ ভালো লাগে। তারা এদিকে কোরআন তেলাওয়াত করে নাস্তা রেডি করতে লাগলো। নয়ন চায়ের দোকানের সামনে দিয়ে বাড়ি আসার সময় তার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তাই তারা চায়ের দোকানে চা খেতে খেতে হাঁটা দিতে লাগলো। এদিকে তারা নাস্তা রেডি করে স্টোর রুমে গেল। গিয়ে দরজা ভুল করে লাগিয়ে দিয়েছে। সে অনেক চেষ্টা করছে, তার দরজাই খুলছে না। তারা কান্না করছে। নয়ন তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। নয়ন বাড়িতে এসে কলিং বেলে চাপ দিচ্ছে, কিন্তু তারা দরজা খুলে দিল না। নয়ন ফোন দিচ্ছে, কিন্তু তারা ফোন ধরছে না। খুব চিন্তা হচ্ছে নয়নের। কি আর করার, অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, কোনো সারা শব্দও নেই। ভয় পেয়ে গেল ও। তখন মনে পড়লো ওর দরজার চাবি তো ওর কাছে আছে। সেটা দিয়ে লক খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে তারা তারা বলে ডাকছে, কোনো সারা শব্দ নেই। পুরো বাড়ি খুঁজতে লাগলো। তারপর নয়ন স্টোর রুম থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। দৌড়ে সেখানে চলে যায়, গিয়ে তারাকে ডাকতে থাকে। এই তারা, তারা, তুমি কি ভিতরে আছো? আমার ভয় করছে। তখন নয়নের ডাক কানে শুনতে পায় তারা। তারপর তারা কাঁদতে কাঁদতে বলল, নয়ন তুমি আসছো? হ্যাঁ, তুমি ভিতরে বসে কাঁদছো কেন? বাইরে আসো। ওগো, দরজার ভেতর থেকে লক হয়ে গেছে, তুমি খুলে দাও না প্লিজ। নয়ন মনে মনে ভাবতে লাগলো, এবার গুগুকে ফাঁদে পেয়েছি। খুব কষ না, আমার শরম লাগে তো লজ্জা লাগে, তো এবার তোকে মজ্জা দেখাবো শোনা। কি গো, কি ভাবছো? চাবিটা দাও না, দরজা খুলি। চাবি দিতে আমার শরম লাগে তো। অমন করো না, চাবি দাও না গো। না গো, আমি পারবো না, আমার শরম লাগে তো। এই, তুমি না ছেলে মানুষ, তোমার শরম লাগে কেন? জানি না তো, আমার লজ্জা লাগে তো। কান্না করতে করতে দেখো খুব খিদা লাগছে, আমার সকাল থেকে না খেয়ে আছি। চাবিটা দাও না গো। আমারও তো খিদে লাগছে, তুমি দাঁড়াও, আমি বিরিয়ানি নিয়ে আসি। বলেই রান্নাঘরে চলে গেল। নয়ন বিরিয়ানি আনতে তারার রান্না করা কিছু খাবার আর কলা পানি নিয়ে আসলো নয়ন। তারার কাছে এসে একটা চেয়ার টেনে বসে খেতে শুরু করে দিল নয়ন, আর বলল, বিরিয়ানিটা কি ভালো হয়েছে? ওগো, চাবিটা দাও গো, আমার খিদা লাগছে তো। না দিবেন, আমার শরম লাগে তো। আমার খুব কান্না পাচ্ছে, সাথে রাগও হচ্ছে। আরে তুমি তো মেয়ে না যে তোমার শরম লাগবে। ডিস্টার্ব করো না তো, আমাকে খেতে দাও। তারা নয়নের কথা শুনে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নয়ন খাওয়া শেষ করে কলার খোসায় করে চাবি দিয়ে দরজার নিচে দিয়ে দিল। তারাকে দিয়ে বলল, এই নাই গো, কলা খাও, আমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। দরজা তো খুলে দিয়ে যাও। নয়ন যেতে যেতে বলল, আমারও শরম লাগে তো। তারা কলার খোসা হাতে নিয়ে জানলা দিয়ে ফেলে দিয়ে কাঁদতে লাগলো। সকাল গড়িয়ে দুপুর হতে গেল। নয়ন এখনো বাড়ি আসেনি। নয়ন জোহরের নামাজ আদায় করে বাড়ি আসলো। এসে দেখে তারা এখনো স্টোর রুমে আছে। কি গো, আমার লজ্জাবতী বউ এখনো বের হওনি? তারা রাগী কণ্ঠে বলল, চাবি দিছেন যে বের হবো? আমার লজ্জা লাগে তো। এক কথা বারবার বলবেন না, ভালো লাগে না। আমার লজ্জা লাগে বলে যে আমি চাবি কলার খোসাই করে দিছি, দেখোনি? আমি তো রাগ করে ওটা জানলা দিয়ে ফেলে দিচ্ছি তো। এখন আর কি করার, আমার শরম লাগে তো। তারা এবারও আরো জোরে জোরে কান্না করে দিল। হয়েছে, আর কাঁদতে হবে না, আমি চাবি দিতে রাজি আছি, কিন্তু কিছু শর্ত আছে। তারা চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ বলো গো। ও মা, তুই শর্ত মানতে রাজি আছো? আছি গো। আমার লজ্জা লাগে তো বলতে। ও গো, লজ্জা পেতে হবে না, বলো কি শর্ত? কথায় কথায় আমার লজ্জা লাগে, শরম লাগে, বলতে পারবে না? আচ্ছা, বলবো না। আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে, চুলগুলো খোলা রাখতে হবে, হাত ধুতে দিতে হবে। রাজি আছি। আরও আছে। বলো গো। 1 কাপ চা ভাগ করে খেতে হবে, আমিও খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দিব, আমার ডান বাহুতে শুতে দিব, প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাবো। ইস, শখ কত! ও আর আছে নাকি গো? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। বলো আর কি শর্ত? কথায় আছে না, হাতি কাদায় পড়লে মশাও লাথি মারে, আমার হয়েছে সেই দশা।
রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে, পিচ ঢালা পথে পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো এনি টাইম। এই তো আমারও শখ, কিন্তু লজ্জায় বলতে পারিনি। তারপর? এক আইসক্রিম দুজনে খাবো, অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিব। বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না, বুঝলে? বুঝছি। আবারও চাবি দাও গো। সিরিয়াল দেখা একদমই চলবে না। একসাথে বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি। বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চট থাপ্পড় দেওয়া যাবে না, আদর করতে হবে। ও মা, তাই? আর কিছু আছে কি? কান্না কান্না গলায় বললাম কথাটা। আর একটু একটু ঝগড়া করব, তবে বাপের বাড়ি যেতে পারবে না। অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে, কারণ এই ইহকালে নয় পরকালেও একসাথে থাকতে চাই, বুঝলে প্রিয়? আচ্ছা, আমি রাজি। এবার তো চাবি দাও। আমার লজ্জা লাগে তো। কান্না করতে শুরু করলাম। আচ্ছা দিচ্ছি, তবে একটা শেষ শর্ত আছে। ও মোর প্রাণের স্বামী, কন আর কি? যখন তোমার ঠোঁটের মিষ্টি চাইবো তখন দিতে হবে। এখন বেরিয়ে আমাকে মিষ্টি দিতে হবে, বুঝলে মন লজ্জাবতী বউ? একবার খালি বের হই, তোর মিষ্টি খাওয়ার শখ মিটাইতেছি। আচ্ছা, এবার তো চাবি দাও। দরজার নিচে দিয়ে চাবি দিয়ে বললাম, এই নাও গো। চাবি পেয়ে লক খুলে বেরিয়ে আসি। কি গো, আমার মিষ্টি কই, দিবা না? আমি মিষ্টি দিতে রাজি, তবে আমার শর্ত আছে। তোমার মিষ্টি খাওয়ার জন্য শর্ত মানতে রাজি, বলো কি শর্ত? আমি যতক্ষণ না পর্যন্ত বলছি ততক্ষণ পর্যন্ত মিষ্টি খেতে হবে। ও গো, তোমার শর্তে আমি রাজি। আমাকে অনেকক্ষণ আটকে রাখছেন, আর এখন মিষ্টি খেতে চান চান্দু? তোর এই এমন মিষ্টি দিব, জীবনেও আর ভুলবি না সোনা। যেই ভাবনা সেই কাজ। আমি নয়নের ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। আহ, কি যে ভালো লাগছে। বেশ কিছুক্ষণ এভাবে চললো। হঠাৎ করে তারা আমার ঠোঁটে কামড় দিতে লাগলো। আমি চিৎকার দিতে গিয়েও দিলাম না, কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারি। নয়নের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, তারপরেও সে কিচ্ছু বলছে না, তাই তারা ছেড়ে দিল। নয়ন ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলল, আহ, খুব ভালো লাগছে তোমার মিষ্টি খেয়ে। বলেই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ঠোঁটে মলম লাগিয়ে নিল। তারপর তারার জন্য খাবার নিয়ে তার কাছে গেল তারাকে খাইয়ে দিতে। সেদিকে তারা ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। তখন নয়ন খাবার নিয়ে আসলো। ওগো, সকাল থেকে তো কিছু খাওনি, আসো তোমাকে খাই